নির্বাচন আটকে রেখেছে। বিশেষত আপনারা জানবেন যে শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, যেখানে সবকিছু প্রস্তুত ছিল, কিন্তু ইলেকশন কমিশনে মব করে সেই সময় ছাত্রদল সেটা ইলেকশনটা বন্ধ করেছিল এবং এখন পর্যন্ত কোনো উদ্যোগ গ্রহণ করা হয়নি। আমরা জানি এইচএসসি এবং আলিম পরীক্ষা হয়েছে এবং সেই পরীক্ষা অব্যবস্থাপনা আমরা দেখেছি। কুমিল্লা, নোয়াখালী, বগুড়া সহ বিভিন্ন জেলায় শিক্ষার্থীদের কোমর বা হাঁটু সমান পানি পাড়ি দিয়ে পরীক্ষা কেন্দ্রে যেতে হয়েছিল এবং শিক্ষা মন্ত্রণালয়ে আগাম কোনো প্রস্তুতি ছিল না। পরীক্ষা বাতিল করার দাবি বা পিছানোর দাবি করা হয়েছিল, সেই সময় সে দাবি তো গ্রহণ করা হয়নি, বরং শিক্ষার্থীদের কিন্তু কটূক্তি করা হয়েছিল এবং শিক্ষার্থীরা তখন কিন্তু এটার প্রতিবাদ জানিয়েছিল। শিক্ষক নিয়োগের ক্ষেত্রে আপনারা দেখবেন যে 5ই আগস্ট মন্ত্রণালয়ের সভায় বেসরকারি প্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগ এনটিআরসির পরিবর্তে ম্যানেজিং কমিটি বা গভর্নিং বডিকে ক্ষমতা দেওয়ার সুপারিশ দেওয়া হয়েছিল, অর্থাৎ রাজনৈতিক এবং স্থানীয় প্রভাবের মাধ্যমে শিক্ষক নিয়োগের চেষ্টা করা হয়েছিল। পরে সমালোচনার মুখে মন্ত্রী সেটা অস্বীকার করেন এবং বলেন যে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। আমরা যদি দেখি যে গণতান্ত্রিক পরিবেশ বা পরিস্থিতির অবস্থা, প্রায় 830টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে 6 মাসে। 18 ফেব্রুয়ারি থেকে 30 জুন 830টি ঘটনা, যার 770টিতেই বিএনপির সম্পৃক্ততা পাওয়া গিয়েছে। এগুলো বিভিন্ন পত্রিকা এবং বিভিন্ন মানবাধিকার সংস্থার রেফারেন্স আমরা বলছি। এবং প্রায় 6 মাসে বিএনপি নিজস্ব দলীয় কন্দল, চাঁদাবাজির হিস্সা, দখলদারিত্ব, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে অন্তত 273টি সংঘর্ষের ঘটনা ঘটেছে, যাতে 31 জন নেতাকর্মী নিহত হয়েছে তাদের নিজেদের অন্তর্কন্দল। আমরা যদি বিরোধী দলের উপর হামলার ধারাবাহিকতা দেখি, বিশেষত এনসিপির উপর যে হামলাগুলো হয়েছে, নোয়াখালী 6 আসনের এমপি এবং এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ সহিংসতা কবল এলাকা পরিদর্শনে গেলে হাতিয়া এলাকায় হামলার শিকার হন। ঝিনাইদহ পুলিশের উপস্থিতিতে মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি সহ নেতাকর্মীদের উপর হামলা, আহত হয় 17 জন। পরে আহতদের বিরুদ্ধেই মামলা হয় এবং 3 জনকে গ্রেফতার করা হয়, যারা ঈদের মধ্যেও কারাগারে তাদের ঈদ কাটাতে হয়েছিল। হবিগঞ্জে জুলাই পদযাত্রা শেষে সার্কিট হাউস প্রাঙ্গণে হামলা হয়, অন্তত 10 জন নেতাকর্মী, কয়েকজন সাংবাদিক আহত হন। ছাত্রশক্তি নেতা আলিফ চৌধুরী এক চোখের দৃষ্টি হারান। কুড়িগ্রামের প্রতিবাদ মিছিলে, এই ঘটনার প্রতিবাদ মিছিলে কুড়িগ্রামে অতর্কিত হামলা প্রায় 20 জন আহত হয়েছিল। একই মাসে সিলেটেও পদযাত্রায় হামলার ঘটনা ঘটে এবং আমাদের পুরো পদযাত্রায় কিন্তু বিভিন্ন জায়গায় গাড়ি ভাঙচুর সহ আমাদের ক্যামেরা, ফোন এগুলো লুটপাট করা হয়। তো এই সবগুলো ঘটনার সাথে আসলে বিএনপির স্থানীয় যে নেতাকর্মীরা তারা জড়িত ছিল এবং পুলিশ প্রশাসন কিন্তু তারা নির্বিকার ভূমিকা পালন করেছে। আমরা যদি মত প্রকাশের স্বাধীনতার বিষয়টার দিকে দেখে, সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় যেটা এনটিএমসির কথা আমরা জানি যে ফ্যাসিস্ট আমলে এনটিএমসির যে ভূমিকা, সেটার কারণে এই প্রতিষ্ঠানটি সমালোচিত হয়েছিল। বিশেষত নাগরিকদের যে ফোন আলাপে আড়ি পাতা, নজরদারি করা, ইন্টারনেট বন্ধ করার সাথে এই প্রতিষ্ঠানটি সংশ্লিষ্ট থাকার কারণে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সহ বিভিন্ন মানবাধিকার সংগঠন, মানবাধিকার কর্মীরা এনটিএমসি বিলুপ্তির সুপারিশ করেছিল। অন্তর্বর্তী সরকার এনটিএমসি বিলুপ্তি করে সেন্টার ফর ইনফরমেশন সাপোর্ট গঠনের উদ্যোগ নিয়েছিল। এই সরকার এনটিএমসির কার্যক্রম পুরোপুরি বহাল রেখেছে এবং আরও শক্তিশালী করার সিদ্ধান্ত নিয়েছে এবং মে মাসে 95 কোটি টাকা বরাদ্দ করা হয়েছে সরঞ্জাম ক্রয় সহ আরও বিভিন্ন এটাকে শক্তিশালী করার জন্য। অর্থাৎ তার মানে কিন্তু নজরদারি, নাগরিকদের উপর যে নজরদারি, আড়ি পাতা, ফোন আলাপে আড়ি পাতা, এই প্রত্যেকটা জিনিস কিন্তু বহাল থাকছে। অর্থাৎ গণতান্ত্রিক পরিবেশ এবং মত প্রকাশের স্বাধীনতা, ব্যক্তিগত স্বাধীনতা, সেটার যেই সংকুচিত অবস্থা আমরা ফ্যাসিস্ট আমলে দেখেছি, সেটাও কিন্তু এই আমলে বহাল থাকতেছে। আমরা যদি সংবাদ মাধ্যমের বিষয়ে দেখি, গণমাধ্যমের বিষয়টি, প্রায় 237টি সাংবাদিক হেনস্থা এবং গণপিটুনির ঘটনা ঘটেছে চলতি বছরের প্রথম 6 মাসে, এটা আইন ও সালিশ কেন্দ্রের রেফারেন্স অনুযায়ী। এবং HRSS অনুযায়ী 133 জন গণপিটুনিতে নিহত হয়েছে, এই সংখ্যা আগের থেকে দ্বিগুণ হয়েছে। এখন টিভির প্রায় 4 জন সাংবাদিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠিয়ে চাকরিচ্যুত করা হয়। শাহবাগ থানার ভিতরে দায়িত্ব পালন করলে ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি অন্তত 10 জন সংবাদকর্মী হামলার শিকার হন, পুলিশ কোনো মামলা গ্রহণ করেনি। হবিগঞ্জেও অনেক সাংবাদিক ভাই বোনেরা আহত হয়েছেন এবং তথ্য ভবনে বকেয়া বিল আনতে যাওয়া চলচ্চিত্রকর্মী এবং শিল্পীরা হামলার শিকার হন। হামলাকারীরা সরকারি অফিসে সিসিটিভি ফুটেজও সরিয়ে নেয়। এই হামলাগুলোর সাথেও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা যুক্ত।
আমরা প্রথম থেকে যেটা বলে আসছি, একদম প্রথম দিন থেকে এই সরকার যে প্রতারণাটা জনগণের সাথে করেছে সেটা হচ্ছে গণভোটের জনরায় উপেক্ষা করে সংস্কার পরিষদ প্রত্যাখ্যান করেছে এবং গণভোট আদেশকে তারা প্রত্যাখ্যান করেছে। 31 দফার দাবি ছিল সংবিধান সংস্কার কমিশন গঠন, সেদিকে তারা প্রত্যাখ্যান করে কমিটি করেছে, সংবিধান সংশোধনের কথা বলছে। ফলে এটা আমরা আজকের বিস্তারিত যাচ্ছি না, আমরা সংসদে এটা বলেছি এই সরকার কিভাবে সংবিধান সংস্কার পরিষদ না করে জনরায়ের সাথে বিক্রি করেছে। দলীয়করণ, এটা নিয়ে ব্যাপক সমালোচিত হয়েছে সরকার, কিন্তু সরকারের জায়গা থেকে কোনো ধরনের সদুত্তর আমরা পাইনি। আপনারা যদি দেখেন রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে কিভাবে দলীয় ক্লাবে পরিণত করা হচ্ছে। পাবলিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করা হয়েছে, যার 20 থেকে 19 জনই হচ্ছে দলীয়, এবং দলীয় সংশ্লিষ্টতাই তাদের একমাত্র এবং প্রধান যোগ্যতা। কারণ আমরা দেখেছি যে 8টি বিশ্ববিদ্যালয়ের সার্চ কমিটির সুপারিশ ছাড়াই এবং 3টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে 1973 সালের অধ্যাদেশের সিনেট প্যানেল বিধান এড়িয়ে বিশেষ পরিস্থিতির অজুহাতে নিয়োগ হয়েছে। কিন্তু এখন কিন্তু কোনো বিশেষ পরিস্থিতি নয়, নির্বাচিত সরকার এসেছে, সিনেট প্যানেল বিধান অনুযায়ী স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ হওয়া উচিত ছিল, এবং এই উপাচার্য নিয়োগ যে বিধান সেটিও সংস্কার করার একটা দাবি কিন্তু দীর্ঘদিনের ছিল। ফলে আমরা বিশ্ববিদ্যালয়ে কোনো দেখিনি পরিস্থিতির উন্নয়ন। আমরা বিভিন্ন সংস্থা এবং নগর কর্তৃপক্ষে প্রায় 17 জন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাদেরকে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হয়েছে। সিটি কর্পোরেশনে 11টি সিটি কর্পোরেশনের প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে, 63টি জেলা পরিষদে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এবং এই প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া কিন্তু বিএনপির 31 দফা সুস্পষ্ট লঙ্ঘন, যেখানে তারা বলেছিল মৃত্যু বা আদালতের আদেশ ছাড়া স্থানীয় সরকার প্রশাসক তারা নিয়োগ করবে না। এবং আমরা দেখতেছি এই যে বিভিন্ন সেক্টরে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিচ্ছে, এটা এক ধরনের বিএনপির যারা পদবঞ্চিত এবং যারা কি বলা যায় যে নির্বাচনে যারা হেরে গিয়েছে, এই মনোনয়ন বঞ্চিত এবং পদবঞ্চিত নেতা কর্মীদের পুনর্বাসন কেন্দ্রে পরিণত করেছে এই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে। আমরা যদি দেখি যে পারিবারিক রাজনৈতিক বিকাশের যে নতুন সংস্কৃতি এই সরকারে এসে তৈরি হয়েছে, সেটা আপনারা জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদে পূর্ব অভিজ্ঞতা ছাড়াই স্থায়ী কমিটির বিভিন্ন নেতা এবং মন্ত্রীদের সন্তানরা অ্যাডহক কমিটিতে নিয়োগ পেয়েছেন, একজন বিসিবির টেন্ডার এবং পারচেজ কমিটিতেও আছেন। আমাদের বিস্তারিত যে ডকুমেন্ট সেখানে নাম সহ আছে। স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর পুত্রের কোম্পানিকে বগুড়ার বিভিন্ন উন্নয়ন কাজের ঠিকাদারিত্ব দেওয়া হচ্ছে, নির্বাচনী এলাকার ইউনিয়নের নামকরণেও পারিবারিক নাম ব্যবহারের ঘটনা ঘটেছে, পরবর্তী সমালোচনার মুখে তিনি এটা পরিবর্তন করেছে। জাপানি কোম্পানির বিনিয়োগ প্রকল্পে স্থানীয় অংশীদার স্ট্যালিয়ন ক্যাপিটাল, যার চেয়ারম্যান একজন কেন্দ্রীয় নেতার পুত্র, আপনারা সবাই জানেন আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমেদের পুত্র। উভয় কোম্পানির এত বড় প্রকল্প পরিচালনা পূর্ব অভিজ্ঞতার কোনো প্রমাণ পাওয়া যায়নি, তারপরে তারা সেতু সচিবের সাথে আমরা শুনেছি পত্রিকার মারফতে যে মিটিং করেছে এবং এই সেতু প্রকল্পটিতে তারা নেওয়ার চেষ্টা করছে। এটা স্পষ্টতই কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। আমরা সরকারের যদি জবাবদিহিতার জায়গায় যাই, চেক অ্যান্ড ব্যালেন্সের যে প্রতিষ্ঠানগুলো ছিল, দুদক, ন্যায়পাল, সুপ্রিম কোর্ট, সেই সবগুলাই কিন্তু দুদকে আপনি যদি দেখেন, দুদকের চেয়ারম্যান দেওয়া হয়েছে, প্রথমত দুদক ছিল না 166 দিন, সবগুলা প্রশাসনে জেলা পরিষদে তারা প্রশাসক দিয়েছে, কিন্তু দুদক একটা প্রতিষ্ঠান যেখানে তারা 166 দিন কোনো ধরনের চেয়ারম্যান দেয়নি। এবং এখন দিয়েছে যে যিনি হচ্ছেন একজন অবসরপ্রাপ্ত বিচারপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিদ্যমান সংবিধানের 99 অনুচ্ছেদ অনুযায়ী আপিল বিভাগের অবসরপ্রাপ্ত বিচারপতিকে বিচার বিভাগও পদ ছাড়া লাভজনক পদে নিয়োগ দেওয়া যায় না। দুদক বিচার বিভাগীয় কোনো প্রতিষ্ঠান নয়। ফলে আমরা মনে করি এটা সংবিধানের খেলাপ হয়েছে, তারা লঙ্ঘন করছে। এবং ন্যায়পাল 31 দফায় ন্যায়পাল আর প্রতিশ্রুতি থাকলেও কোনো ধরনের উদ্যোগ নেয়নি। সুপ্রিম কোর্ট সচিবালয়, যেটা 31 দফাতে ছিল, যেটা জুলাই সনদে বিএনপি এগ্রি করেছিল, কোনো নোট অফ ডিসেন্ট ছিল না, কিন্তু সেই পৃথক সচিবালয় গঠিত করেছিল অন্তর্বর্তী সরকার, সেই অধ্যাদেশ বাতিল করে সচিবালয়টিকে বিলুপ্ত করা হয়েছে।